পড়ছিলাম ডেনিম জ্যাকেট, কলমে অবন্তিকা তৃপ্তি, পর্ব সংখ্যা 18। শাহরিয়ার সিদ্দিক কাব্য প্রায় 6 মাস পর আজ মহাখালীর বাড়িতে ফিরবে। সিদ্দিক বাড়িতে সেই উপলক্ষে আজ ভীষণ হইচই চলেছে। কাব্যের মা শামীমা ছেলের জন্য সেই সকাল থেকে রান্নাঘরে কাব্যের পছন্দের বিভিন্ন খাবারের আইটেম রান্না করে যাচ্ছেন। ডেজার্ট হিসেবে কাব্য পুডিং বড্ড ভালোবাসে, সেটাও এক ফাঁকে ওভেনে করে নিচ্ছেন। কাব্যের চাচিরাও কম না কোনো দিক থেকে। এই যে কবিতা, উনি আজ কাব্যের জন্য ওর পছন্দের গলদা চিংড়ি রাখছেন। কাব্যটার ভীষণ পছন্দ কবিতার হাতের এই চিংড়ির ঝোল। তারপর প্রেমাও সেই সকাল থেকে আলুর সিঙ্গারা বানাচ্ছে ঘরে। ছেলেটা এটাও ভীষণ খায়। বলা যায় সিদ্দিক বাড়িতে ভীষণ বাড়ির ছেলে বাড়ি ফিরবে বলে এক প্রকার হুলস্থল কাণ্ড চলছে। সবার এত হাসি খুশি হইচইয়ের মধ্যে ওদিকে কুহু এবং সাদাতের মধ্যে চলছে একটা গোপন সংঘর্ষ। এই তো কুহু আজ প্রায় 6 দিন ধরে ওর আব্বুর সাথে কথা টথা বলে না। মূলত এর পেছনে কারণ হচ্ছে সাদাত এবার কুহুকে সাফ সাফ জানিয়েছে কুহু এবার ভার্সিটি হিসেবে সাভারের ড্যাফোডিলেই ভর্তি হতে হবে। ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা থেকে দূরে কোথাও চান্স পেলে সাদাত কবিতাকে দেখবে কে? মেয়ে তো একটাই ওনাদের, যার মুখের দিকে চেয়ে সাদাত কবিতা বেঁচে আছেন এখনো। কুহু দূরে সরে গেলে ওনাদের কি হবে? ওদিকে কুহু সাদাতের এই হঠকারিতার সিদ্ধান্ত মানতে নারাজ, কারণ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বয়ং কাব্য ভাই পড়াশোনা করে। কাব্য ভাই যেখানে পড়েন সেখানে কুহুও যাবে। উর্মি আপু কাব্য ভাই রোজ ক্যাম্পাসে প্রেম করে বেড়াবে। এসব কি এবার থেকে কুহুকেও নিজের চোখে দেখা লাগবে? মুখের আঘাত, একের পর এক মেসেজে পাঠানো ছবির আঘাত কি কম পড়ে গেছিল কুহুকে ব্যথা দেবার জন্য? কাব্য ভাইয়ের সাথে একই ক্যাম্পাসে কুহুও পড়াশোনা শুরু করলে রোজ কাব্য ভাইয়ের সঙ্গে কুহুর দেখা হবে। সিনিয়র হিসেবে কুহু তার সঙ্গে যোগাযোগ রাখা লাগবে, এবং সেটা কুহু চাইছে না একদমই। মনে মনে হয়তো বা এখনও ভীষণ ভয় হয় কুহুর, যার থেকে 6 মাস পালিয়ে বেড়ালো তার কাছেও ফিরে যাবে আবার। তার মুখোমুখি হলে কুহু নিজেকে আবার সামলাতে পারবে? সম্ভব হবে সেটা? কুহুকে ভীষণ অস্থির দেখাচ্ছে। ওর মাথা ঠিকঠাক কাজ করছে না, হ্যাং করছে বারবার। তার ফলস্বরূপ কুহু গতকাল থেকে সাদাতের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিয়েছে। সাদাত মেয়েকে ফল খেতে ডাকেন, চকলেট কিনে এনে রাখেন। মেয়ে তো তার এত ডাকাডাকির জবাবটুকুও দেয় না, ঘুমের ভান করে রুমে দরজা আটকে পড়ে থাকে। ওদিকে সাদাতও এবার কুহুর এই রাগ অভিমানকে লাই দিতে চাইছে না। নিজেও আছেন শক্ত অবস্থানে, একমাত্র মেয়ের বিরুদ্ধে। সাদাতের মতে কুহুর মানসিক অবস্থা এখন স্টেবল না, কখন কি করে বসে কোনো ঠিক নেই সেটাই। সেবার তো একই বাড়িতে ওনারা থাকা সত্ত্বেও কত বড় অঘটন ঘটিয়ে ফেলল। সেদিন কবিতা না দেখতে পেলে আজ কি হতো? কথাটা এখনো মনে পড়লে গা কেঁপে ওঠে সাদাতের, পশম দাঁড়িয়ে যায় সমস্ত শরীরের। আর সেই কুহুকে দূরে পাঠালে সারাক্ষণ ওদের জান হাতে নিয়ে বসে থাকতে হবে। সারাক্ষণ এই চিন্তায় ঘুম হবে না যে কুহু ওখানে কি করছে, সেফ আছে কিনা, আবার কোনো রুমের কোনায় বসে কান্না করছে কিনা। তার চেয়ে কাব্যের সাথে ওর ভার্সিটিতে পড়াশোনা করুক, কাব্য তো সাথেই থাকবে, দেখে শুনে রাখবে না হয়। তাই এবার সাদা তো নিজের সিদ্ধান্তে অটল, মেয়েকে প্রশ্রয় দেবার কোনো ইচ্ছেই ওনার নেই। কবিতা মাত্রই রান্না শেষ করলেন। কাব্যের জন্য করে রাখা গলদা চিংড়ি একটা বক্সে সুন্দর করে তুলে রাখলেন। এটা এখন পাঠাতে হবে কাব্যদের ফ্ল্যাটে। কবিতা ঘামে ভেজা মুখখানি আঁচলে মুছতে মুছতে নিজেদের বেডরুমে এলেন। সাদাত সবেই নিজেদের রেস্টুরেন্টের কাজ শেষ করে ঘরে এসেছে। এসেই সবার আগে ফ্রেশ হয়ে ঘর ধরে কুহুর সার্টিফিকেটের সব কাগজপত্র খুলে ছড়িয়ে ছিটিয়ে বের করছেন। কবিতা কুহুর সার্টিফিকেট সমূহ দেখলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে মুখটা ভার করে এসে স্বামীর পাশটায় বসলেন। কবিতার উপস্থিতি অনুভব করে সাদাত পেপারস বের করতে করতে ব্যস্ত ভঙ্গিতে বললেন, কুহুর জন্ম নিবন্ধন ডিজিটাল করানো আছে, থাকলে দাও তো ওটা। কবিতা চুপচাপ আলমারি থেকে কাগজ ওটা বের করে স্বামীর হাতে দিতে দিতে বললেন, আরেকবার ভাবলে হতো না? কুহু তো রাজি না। সাদাত পেপারস নিয়ে ঘাটানো থামিয়ে ফেললেন এক কথায়। পরপর চোখ গরম করে কবিতার দিকে তাকালেন। কবিতা ওই তাকানো দেখে ঢোক গিলে কিছুটা মিনমিন করে জবাবে বললেন, গতকালও আমাকে ধরে প্রায় কান্না করেই দিচ্ছিল কুহু। ওর কথা ভেবেই সাদাত এই এক ব্যাপারে কুহুর পক্ষ নিয়ে স্ত্রীর এমন আজগুবি কথা শুনতে শুনতে অসম্ভব বিরক্ত। উনি চোখ সরিয়ে আবার ব্যস্ত ভঙ্গিতে কুহুর ডিজিটাল জন্ম নিবন্ধন নিয়ে ফাইলে ঢোকাতে ঢোকাতে বলতে লাগলেন, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কবিতা,
তোমার মেয়েকে এটা জানিয়ে দিও। আগামীকাল কাব্যের সঙ্গেও কাব্যের ভার্সিটি যাচ্ছে, ভর্তি করে দিবি ওকে কাব্য। আমার আগামীকাল কাজ আছে একটু, তাই যেতে পারছি না, নাহলে আমি নিজেই গিয়ে ভর্তি করিয়ে দিতাম। কবিতা চুপ করে শুনলেন শুধু। পরপর দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বারান্দা থেকে শুকনো কাপড় এনে ভাঁজ করা শুরু করলেন। সাদাত কাজ করতে করতে স্ত্রীর শুকনো মুখটুকু দেখলেন। কবিতার মনটা পড়ছে মেয়ের জন্য, জানেন সেটা সাদাত। কুহু জন্মের পর সাদাত জানেন কবিতা মা হিসেবে ঠিক কতটা খুশি হয়েছিল। একটা মানুষের দুনিয়ার সবটা ধনরত্ন এনে দিলেও ততটা খুশি হতো না যতটা খুশি কবিতা কুহুকে কোলে নিয়ে হয়েছিল। সাদাত মেয়ের বাবা হলেও কুহুর আজ অবধি সকল ভালো মন্দ কবিতা নিজ হাতে সামাল দেয়। কখনো সেই কাজে আটকে গেলে কবিতা অস্থির হয়ে স্বামীর বুকে ঝাপটে পড়ে কেঁদে ভাসান। কুহুকে বকা দেওয়া যেত না কখনো কবিতার কারণে। কবিতা মেয়েকে কেউ বকা দিলে মনটা খারাপ করে বসে থাকতেন। সাদাত বকা দিলে সাদাতের সঙ্গে তো দুদিন কথাই বন্ধ করে দিতেন। আর আজ কুহুর বিরুদ্ধে নেওয়া এই সিদ্ধান্তে কুহুর চেয়ে বেশি কবিতা কষ্ট হচ্ছে। জানেন সাদাত সেটা, বুঝেনও। সাদাত ভাবনায় ছেদ ঘুটিয়ে দীর্ঘশ্বাস ফেলে ফাইল রেখে উঠে এসে স্ত্রীর পাশে দাঁড়ালেন। তারপর কবিতাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে কবিতা কাপড় হাতে চুপচাপ চোখ দুটো নামিয়ে রাখলেন। তাকালেন না স্বামীর দিকে একবারের জন্য। সাদাত স্ত্রীর দু কাঁধে হাত রেখে বলতে থাকেন, টেনশন কেন নিচ্ছ কবিতা? মেয়ের ভালো আমরা চাইতে পারি না? কুহু সেফ থাকবে এখানে। দূরে পাঠালে না তুমি শান্তিতে থাকবে আর না আমি পারবো। তাই যা হচ্ছে মেনে নাও, মেয়েকেও বোঝাও। পারবে না মেয়ের ভালোর জন্য একটু কঠিন হতে? আমাকে বিশ্বাস করো। কবিতার সাথে সাথে সাদাতের ঠোঁটে হাত দিয়ে থামিয়ে দিয়ে ধরা গলায় বললেন, বিশ্বাস করি আমি আপনাকে, নিজের থেকেও বেশি বিশ্বাস করি, তাই অমন করে বলবেন না দয়া করে। সাদাত হালকা হেসে মাথা নাড়ালেন। কবিতা সাদাতের মুখ থেকে হাত নামিয়ে নিলেন। সাদাত আলতো করে স্ত্রীর কপালে ঠোঁট ছোঁয়ালেন। একটা চুমু খেয়ে আবার হেঁটে কুহুর ফাইল নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। স্বামীর চুমুতেই ঘায়েল কবিতা। এবার মৃদু হেসে এগিয়ে গেলেন মেয়ের ঘরের দিকে। কাব্যের জন্য গলদা চিংড়ি রেঁধেছেন, ওটা দিয়ে আসুক গিয়ে কুহু। কবিতা কুহুর ঘরে গিয়ে দেখেন কুহু কোল বালিশ নিয়ে ঘুমাচ্ছে। কবিতা ভ্রু কুঁচকেন। সত্যি কি কুহু ঘুমাচ্ছে নাকি ভান করছে? যেমন ভেবেছেন তেমনই হয়েছে। কবিতা সামনে গিয়ে দেখেন কুহু ঘুমাচ্ছে না, বরং চুপচাপ চোখ খোলা অবস্থাতেই শুয়ে আছে, ভাবছে একা একা কিছু একটা নিয়ে। কবিতা ছোট শ্বাস ফেললেন। মেয়েটা আজকাল এত চুপচাপ হয়ে গেছে, ভালো লাগে না কবিতার আর এই অশান্তি। কবিতা আল গোছে মেয়ের মাথায় কাজটায় বসলেন। কুহু তাকে দেখতে পেয়ে চুপ করে বালিশ থেকে মাথা তুলে মায়ের কোলে মাথা রেখে আবার কোল বালিশ চেপে শুয়ে পড়ল। কবিতা হাসতে হাসতে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, আব্বুর উপর কি এখনো রাগ আছে আমার মেয়ের? কুহু কেবল নিষ্প্রাণ গলায় জবাবে বলল, হুঁ। কবিতা মৃদু হেসে মেয়ের চুলে হাত বোলাতে বোলাতে বোঝালেন মেয়েকে, ভালো মেয়েরা বাবা মায়ের উপর রাগ করে না কুহু। তোমার আব্বু কিন্তু কষ্ট পাচ্ছেন। তাকে কেন কষ্ট দিচ্ছ তুমি এইভাবে? কতবার তোমাকে ডাকলেন মানুষটা, জবাব অবধি দিলে না। ব্যাড ম্যানার কিন্তু এটা। কুহু কবিতার কোলে মাথা রেখে মায়ের দিকে মাথাটা ঘুরিয়ে চোখ তুলে তাকালো। চোখে চোখ রেখে কেমন ধরা গলায় আবারও অনুরোধ করে বলল, আমি ড্যাফোডিলে ভর্তি হব না আম্মু, প্লিজ। কুহু প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল কথাটা। কবিতা বোধ হয় আবার গলে যাচ্ছেন। মেয়েটা কাঁদছে তার। কোথায় যাবেন এবার কবিতা? একদিকে স্বামীর আবদার, অন্যদিকে একমাত্র মেয়ের অনুরোধ। দুটোই যে গুরুত্বপূর্ণ কবিতার কাছে। কাকে কি বোঝাবেন উনি? কবিতা স্বামীর কথা মাথায় আনেন। মনে পড়ে সাদাতের একটা কথা, মেয়ের ভালোর জন্য একটু কঠিন হতে পারবে না কবিতা? কবিতা সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে গেলেন। উনি ছোট শ্বাস ফেলে মেয়ের ঘন ছোট কাজ সমান চুলে ওনার হাত বুলিয়ে দিতে দিতে বোঝালেন, তোমার আব্বু আমার কথাও তো শুনছেন না এবার। তোমাকে চোখের সামনে না দেখতে পেলে ওই মানুষটা পাগল হয়ে যাবে মা, বুঝবো ওনাকে। তুমি আমাদের না বুঝলে আর কে বুঝবে? কটা বাচ্চা আমাদের বলো? কুহু চুপচাপ কোলবালিশ চেপে শুয়ে থাকলো। মায়ের কথা কতটা ওর কানে গেল কে জানে। কবিতা এবার হালকা হেসে মাথাটা ঝুঁকে মেয়ের কপালে চুমু দিয়ে বললেন, আমাদের তো একটাই একমাত্র বাচ্চা, আমাদের একমাত্র কুহু, রাইট আম্মু? কুহু চুপচাপ মায়ের আদরটুকু নিল, কোনো কথা বলার বাহানা পেল না আর। কবিতা কখনো কুহুর কোনো অনুরোধ ফেলেননি, আজ ফেলছেন। অর্থাৎ কুহু বুঝে গেছে আর যাই হয়ে যাক ওকে ড্যাফোডিলেই ভর্তি হতেই হবে। ওর হাতে আর কোনো পথ খোলা নেই। কবিতা এবার কুহুকে তাড়া দিতে লাগলেন, এখন ওঠো জলদি, কাব্যের জন্য চিংড়ি করেছিলাম,
কায়া তো বাড়ি নেই, তুমি গিয়ে ওটা দিয়ে আসো একটু। ওঠো ওঠো বলে কবিতা কুহুর মাথা কোল থেকে নামিয়ে উঠে শাড়ি ঠিক করছেন। কাব্যের বাসায় যাবে শুনেই কুহু ভ্রু কুচকালো। সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে বলল, আমি কাব্য ভাইয়ের ফ্ল্যাটে যাব না আম্মু। পর মুহূর্তেই কবিতা কুচকানো ভ্রু দেখে থেমে গেল কুহু। কবিতা এবার কেন যেন সন্দেহ করলেন। বললেন, কেন যাবে না? কাব্যের সঙ্গে কি হয়েছে তোমার? আমাকে সত্যি করে বলো তো। কাব্যকে তো তুমি অনেক মানতে, কিন্তু গত 6 মাসে তোমার আচরণ ওর প্রতি এমন কেন হয়ে যাচ্ছে? এটা বেয়াদবি কুহু। আমাদের মেয়ে আর যাই হোক বেয়াদব না, তাই না? কবিতা ভ্রু কুচকে ঠান্ডা গলায় মেয়েকে শাসিয়ে গেলেন। কুহু জবাবে চুপ থাকলে শুধু। কবিতাকে কি করে বোঝাবে কুহু কাব্যের সঙ্গে ওর সম্পর্কের তিক্ততা ঠিক কতটুকু? কবিতা আবার দাঁড়া দিয়ে ফের চলে গেলেন রান্নাঘরে। উনি যেতেই কুহু দ্রুত শার্লিনকে কল লাগালো। ওপাশে শার্লিন কল রিসিভ করলে কুহু ফরফর করে বলে গেল, আম্মু আমাকে কাব্য ভাইয়ের ঘরে পাঠাতে চাইছেন, কিন্তু আজ কাব্য ভাই বাড়ি আসছেন। যদি দেখা হয়ে যায়? শার্লিন সবেই বিছানায় বসেছিল। কুহুর কথা শুনে স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিল, দেখা হলে হবে, এখানে সমস্যা কি? কুহু ভুরু বাঁকালো, বলল, তোর মনে হয় আমি তাকে সামনে দেখতে পেলে স্বাভাবিক থাকতে পারবো? আমার রাগ উঠে যাবে শার্লিন, খুন করেও ফেলতে পারি আমি তাকে, বিশ্বাস কর। শার্লিন হামি ছেড়ে স্রেফ বলল, পারবি তুই, তোর এই জেদ তোর শক্তি। যা এখন ওনার সাথে দেখা কর, ফেস কর তাকে। ফেস করতে পারলেই আমি বুঝবো তুই নিজেকে কেমন বদলে ফেলেছিস। কুহু শুনে অবাক হয়ে বলল, তুই এখনো বিশ্বাস করিস আমি কাব্য ভাইয়ের প্রতি এখনো দুর্বল আছি? শার্লিন ভুরু নাচিয়ে স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ বিশ্বাস করি। এখন তুই দুর্বল না হলে সেটা প্রুফ দে আমাকে। যা আজ ওনার সাথে সামনাসামনি ফেস কর। একই বাড়িতে থাকিস তোরা কুহু, এভাবে আর কতদিন লুকিয়ে রাখতে পারবি নিজেকে? যেটা একদিন হবে সেটা না হয় আজই হোক। কুহু শার্লিনের কথা শুনে রাগ হলো ভীষণ। শার্লিন ওর প্রতি এমন অপবাদ ওর জেদকে আরও তরতর করে বাড়িয়ে দিল। কুহু দাঁতে দাঁত পিষে বলল, ঠিক আছে আমি যাব, তোর প্রুফ চাই তো, দিব আমি প্রুফ, এখন রাখ ফোন। ওকে। শার্লিন টুক করে ফোনটা কেটে দিল। কুহুর জেদ হলো ভীষণ। ও কাব্য ভাইয়ের যেখানে ছায়াও মারাতে ইচ্ছুক না, আর সেখানে শার্লিন ওকে সন্দেহ করছে, প্রুফ চাইছে ওর থেকে। এই শার্লিনকে এখন কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে কুহুর। ওকে ডান, দিবে কুহু ওকে প্রুফ, আজকেই দিবে, এক্ষুনি দিবে। কুহু উঠে ওড়না হাতে তুলে সেটা গায়ে জড়ালো। তারপর কবিতার দেওয়া গলদা চিংড়ি নিয়ে চলল শামিমাদের ফ্ল্যাটে। দরজার কলিং বেল দিলে শামিমা এসে দরজা খুলে দিলেন। এতক্ষণ রান্নাঘরে থেকে ঘামে ভিজে গেছেন শামিমা। ক্লান্তি চোখে মুখে ফুটে উঠেছে, অথচ উনি কুহুকে দেখেই আদরে গদগদ হয়ে দ্রুত ওকে জাপটে জড়িয়ে ধরলেন। আহ্লাদ নিয়ে বললেন, কেমন আছিস রে কুহু? কতদিন পর এলি। কুহু যে রাগ নিয়ে এসেছিল এই ফ্ল্যাটে, শামিমার আহ্লাদে সেই রাগ ধুয়ে মুছে কেন যেন সাফ হয়ে গেল। কুহু হালকা হেসে ওনাকে জড়িয়ে ধরল এক হাতে। ভাবেও একটা মানুষের জন্য কুহুর আশেপাশের কতগুলো আদরের মানুষকে কষ্ট দিয়েছে। এটা ভেবেই নিজের প্রতি রাগ হচ্ছে এখন ওর ভীষণ। শামিমা কুহুকে ছেড়ে দিয়ে বললেন, আয় আয় ভেতরে আয়। কুহু চুপচাপ খাবারের বক্স নিয়ে ভেতরে ঢুকলো। সবার আগে ওর চোখ গেল কাব্যের রুমের দিকে। রুমের দরজা আটকানো। আচ্ছা, কাব্য ভাই কি বাসায়? কুহুর বুকটা হঠাৎ কেন যেন ধক ধক করছে। কতটা মাস পরে তার দেখা পাবে কুহু। দুজনের দেখা হবে, যা হওয়া উচিত নয় একদমই। কুহুর সামনে ওই পাষাণ লোকটা এলে কুহু মেজাজ ঠিক রাখতে পারবে না আজ মোটেও। ওই স্বার্থপর লোকটা আজ কুহুর সামনে না আসুক। একবারের জন্য তার চোখে চোখ না মেলুক, না মিলুক, না মিলুক। বাকিটা শেষ করার আগে রান্নাঘর থেকে শামিমা চেঁচালেন, কুহু, স্টোর রুম থেকে একটা বড় হাঁড়ি আছে, ওটা নিয়ে আয় না একটু মা। কুহুর ভাবনায় ছেদ ঘটল। ও নিজেকে শক্ত করলো। আজ ওই মানুষটা ওকে একবার কিছু বলে দেখুক না, কুহু কুরুক্ষেত্র করে দেবে এই বাড়ি। একবার সামনে এসে দাঁড়ালে কুহু ফিরেও তাকাবে না। আগের দিন বাঘে খেয়েছে। কুহু এখন আগের মতো নিজের সময় অপচয় করে ওই লোকের আগে পিছু ঘুরবে না। অনেক হয়েছে। কুহুর জবাবে শামিমাকে বলল, আনছি বড় মা। বলে কুহু আরও একবার সতর্ক চোখে কাব্যের রুমের দিকে নজর দিয়ে এগোলো স্টোর রুমের দিকে। রুমে ঢুকেই নাক মুখ কুচকে মুখে নাকে ওড়না চাপল কুহু। পুরো রুমে ভোটকা একটা গন্ধ। তার উপর আলু পেঁয়াজ রসুন এক পাশে রাখার ফলে সেটা থেকেও গন্ধ বেরোচ্ছে। কুহু নাকে ওড়না চেপে আশপাশ খুঁজল, কোথায় রেখেছে বড় মা হাঁড়িগুলো। হঠাৎ উপরে দেখল কুহু, ওই তো রাখা আছে সব হাঁড়ি।
কুহু স্টোর রুম থেকে চেঁচিয়ে বলল, বড় মা, টুল লাগবে তো। শামীমা রান্নাঘর থেকে বললেন, আমার রুমে আছে টুল, নিয়ে আয় না মা। কুহু কি করবে আর, চুপচাপ শামীমার রুমে একটা টুল যা পেল সেটাই নিয়ে এলো। স্টোর রুমে টুলটার উপর দাঁড়িয়ে অনুভব করলো টুলটা ভীষণ নরম, যে কোনো মুহূর্তে কুহুর ভারে ভেঙে পড়বে বুঝি। কুহু যতবার এটার উপর ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে ততবার টুলটা নড়ে নড়ে উঠছে। এখন তো কুহুর এটাতে উঠবে কি না সেটাই ভাবছে। পর মুহূর্তে আবার ভাবলো 1 মিনিটে হাড়ি নিয়ে নেমে যাবে টুলটা ভাঙার আগেই। যেই ভাবা সেই কাজ। চুপচাপ অতি সাবধানে কুহু টুলে উঠে দাঁড়ালো। ইস, এখনও ভীষণ নড়ছে এটা, এবার ভেঙে পড়ে না গেলেই হলো। কুহু এবার হাড়ি খুঁজতে গিয়ে ঘটল আরেক বিপত্তি। বড় হাড়ি একদম ভেতরের দিকে ঠেসে রেখেছেন শামীমা। কুহু ছোট্ট হাড়িগুলো তাই সরাতে লাগলো একের পর এক। নাকে ক্রমাগত ডাস্ট ঢুকছে আর সেটার জন্য হাঁচি দিচ্ছে একটার পর একটা। ওইদিকে একটু পরপর হাঁচির তালে কুহুর টুল নড়ে উঠছে বারবার। কুহু কয়েকবার সতর্ক চোখে টুলটা দেখছে, এটা কি ভেঙে যাবে নাকি এক্ষুনি। আল্লাহ না ভাঙে যেন। কুহু আল্লাহ আল্লাহ করে হাড়ি খুঁজছে। ওদিকে হাঁচি দিতে দিতে অবস্থা কাহিলুর। কাব্য গোসল করে সবে রুম থেকে বেরিয়েছিল, গায়ে শুধু একটা ট্রাউজার, ওপরে টি শার্ট, কিছুই নেই। ডাইনিং রুমে পানি খাবে বলে এসেছিল। স্টোর রুম থেকে একটার পর একটা হাঁচির শব্দে কাব্য ভ্রু কুঁচকালো। স্টোর রুম থেকে আসছে না আওয়াজটা। পর মুহূর্তে মেজাজটা গরম হয়ে গেল কাব্যর। মাকে কতবার বলেছে কাব্য স্টোর রুমে না যেতে, কত ময়লাও এখানে, ডাস্ট অ্যালার্জি আছে এই নারীর, এটা আর ঠিক কতবার বোঝাবে কাব্য। বিরক্ত ভঙ্গিতে কাব্য সেভাবেই পানির গ্লাস রেখে স্টোর রুমের দিকে এগোলো। আর তখনই বিপত্তি ঘটল। কুহু টুলটা একটা পায়ে ঠাস করে হঠাৎ ভেঙে গেল। কাব্য ঠিক সেই সময় স্টোর রুমে এলো। কুহুও তখন একটা হাঁড়ি হাতে সময় ঠাস করে পড়ে গেল টুল থেকে। কাব্য সেটা দেখা মাত্রই বড় বড় চোখে দৌড়ে এলো সাবধানে। আচমকা এমন একটা অঘটনে কুহু তো চোখ মুখ খিচে ভেবেই নিয়েছে ওর হাড়-হাড্ডি আজ নাই হয়ে যাবে ভেঙে চুরে। কিন্তু পর মুহূর্তে দুটো শক্ত হাত যখন কুহুর নিজের কোমরে অনুভব করলো, ধীরে ধীরে সাহস করে কুহুর চোখ দুটো খুলল। তারপর কুহুর চোখ দুটো চোখের সামনে কাব্যের অবাক ভয়ার্থ ভরা দু চোখে ভেসে উঠল। কাব্যের হাত দুটো তখনও সাপের মতো পেঁচিয়ে ধরেছে কুহুর সরু নির্মেদ কোমরখানা। কুহুর দুহাত কাব্যের নগ্ন কাঁধ আতঙ্কে চেপে ধরে রেখেছে। কুহু তাকিয়ে রইল কেমন যেন। কুহুর চোখ দুটো যেন কারবালার প্রান্তরে তৃষ্ণার্ত এক যোদ্ধার মতো। ওর চোখ দেবে রইল কাব্যের দুই গাঢ় চোখে। কুহু হুশ খুঁয়ে তাকিয়ে রইল অপলক, আমরণ পিপাসায় ডুবে। কিন্তু যখন হঠাৎ কিছুটা ধমকেই বলে উঠল, ভাঙা টোলে কোন পাগলে ওঠে কুহু, এখন যদি পড়ে যেতি কোমরটা ভাঙতো তো এক্ষুনি। কাব্যের গলায় সে অতি পরিচিত আওয়াজে কুহুর ধ্যান ফিরল তখনই। একে একে মনে পড়ে গেল কাব্যের বেইমানি, ওর সঙ্গে স্বার্থপরতা করা, কুহুর হৃদয় টুকরো টুকরো করে ভাঙা 6 মাসের পুরনো জীবনের এক একটা কালো বেদনাদায়ক সবটুকু অধ্যায়। কুহুর চোখের ভাষা ধীরে ধীরে বদলে যাচ্ছে। মায়াবী তুই চোখে ধীরে ধীরে ভর করতে লাগলো অপরিসীম রাগ, জেদ, ঘেন্না। কুহুর নরম দিল, যা কাব্যকে এত মাস পরে দেখে নরম হয়ে গেছিল, তা আবার কঠিন হয়ে এলো। কুহু হঠাৎ নিজেকে সামলে রাগের মাথাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কাব্যকে নিজের থেকে। আচমকা ধাক্কায় হঠাৎ 2 পা পিছিয়ে কুহুর দিকে অবাক চোখে তাকালো কাব্য। কাব্যর তখন হঠাৎ চোখ গেল কুহুর চুলের দিকে। কুহু কবে টমবয়দের মতো চুল কাটা শুরু করেছে, ওকে তো আগে এভাবে কোনোদিন দেখা হয়নি। কাব্য ট্রেনিংয়ে যাবার পর থেকেই কি এমন হেয়ার কাট দেওয়া শুরু করেছে কুহু? কার থেকে শিখে করেছে এই কাট? অতি বিশ্রী লাগছে কুহুকে এই হেয়ার কাটিংয়ে কাব্যের কাছে। কাব্য তাই সেটা বলতেও গেল, কুহু তুই এই হেয়ার কাটটা। বাকিটা শেষ করার আগেই কুহু কাঁপতে কাঁপতে ও কোনো রকমে মেঝে থেকে হাঁড়িটা নিল। তারপর কাব্যের পাশ কাটিয়ে হনহনিয়ে শামীমার কাছে চলে এলো। কাব্য পেছন থেকে হাত উঁচিয়ে একবার ডাকতে গেল, কুহু। কুহু জবাব দিল না। ও এই মানুষটার সঙ্গে একটা কথাও বলতে চায় না, মুখটা অবধি দেখতে চায় না এই লোকের। তারপরেও এই লোক কুহুর সামনে কেন এলো, কেন স্পর্শ করলো ওকে, কোন অধিকারে? কুহুর হৃদয় ভাঙার পর, কুহুকে ওভাবে ভেঙে চুরে দেবার পর এই লোকের সবটুকু অধিকার ছিনিয়ে নিয়েছে কুহু। কিচ্ছু বাকি রাখেনি আর, কিচ্ছু না। কুহু হনহনিয়ে শামীমার কাছে গেল। কাব্য রুম থেকে সাদা রঙের টি শার্ট একটা পরে পেছন পেছন এলো। হয়তো ভীষণ অবাক হয়েছে কুহুর এই পরিবর্তনটুকু দেখে। এতদিন তানিম বলতো কুহুর এসব পরিবর্তনের কথা,
কাব্য পাত্তা দেয়নি তখন তানিমের কথা, কারণ তখনও নিজের চোখে দেখা হয়নি কুহুর এই পরিবর্তন। কিন্তু এখন চঞ্চল কুহু থেকে এই কঠিন রণচণ্ডী কুহুর জার্নি কাব্যকে রীতিমতো হতবিহ্বল করে রেখে দিয়েছে। এখন কুহুকেও দেখছে, নিজেরই তো বিশ্বাস হচ্ছে না কাব্যের। কুহু কবে এতটা? কুহু হাঁড়িটা শামিমার পাশে ঠাস করে রাখলো। কাব্য হাঁড়ি রাখার শব্দে কানে আঙুল চেপে ধরলো। কানে এত জোরে লাগলো আওয়াজটা, যেন কাব্যকেই হাঁড়িটা দিয়ে আঘাতটা করলো কুহু। শামিমা মাংস কষাচ্ছেন। কুহুকে দেখে বললেন, হাঁড়িটা পেলি শেষ অবধি, দে আমাকে। বলে শামিমা কুহুর কাছ থেকে হাঁড়ি ধোয়ার জন্য নিবেন। কুহু আচমকা বলে উঠল, বাড়িতে হেক্সিসল আছে বড় মা? শামিমা হাঁড়ি ধুতে ধুতে জবাবে বললেন, আছে। ড্রয়িং রুমে দেখতো, গতকালই তো ওখানে রেখেছি। ড্রয়িং রুমের টিভির ডয়ারে আছে। কুহু রান্নাঘর থেকে বেরোলে কাব্যকে দেখে সামনে দাঁড়ানো। কাব্য ভ্রু কুচকে কুহুর এক একটা কাজ তীক্ষ্ণ নজরে দেখছিল তখনও। কি করতে চাইছে এই মেয়ে ভেবে পাচ্ছে না মূলত কাব্য। কুহু কাব্যকে একবার দেখল। কাব্য তাকিয়েছিল তখন। কুহুর কিছু বলল না, কিচ্ছু না, চুপচাপ কাব্যকে পাশ কাটিয়ে ড্রয়িং রুমে গেল। কাব্য ডাইনিং রুমে বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে কুহুর কাজ দেখছে চুপচাপ। তারপর কুহু যা করলো, ড্রয়িং রুম থেকে হেক্সিসলের বোতল বের করে সেটা পাগলের মতো স্প্রে করতে লাগলো জামার উপর দিয়ে, কোমরের কাব্যের স্পর্শ করা স্থানে। কাব্য এবার হা হয়ে গেল রীতিমতো। কুহু হেক্সিসল পাগলের মতো স্প্রে করে ঘষতে লাগলো নিজের কোমরের জামা। জামাটা হেক্সিসলের কারণে ভিজে যাচ্ছে একদম। কুহুর ওদিকে হুঁশ জ্ঞান নেই। ও কাব্যকে একবার দেখে টলমলে অথচ ভয়ানক জেদি চোখে দাঁত কামড়ে হেক্সিসল দিয়ে কতক্ষণ স্প্রে করে সাথে ঘষতে লাগলো কোমরের ওই পাশটুকু। কাব্য এবার থমথমে মুখে দেখছে কুহুর ওই পাগলামি। কুহু হেক্সিসল দেওয়া শেষ করে ওটা এক প্রকার ছুঁড়ে ফেললো সোফার উপর। কোমরের ওদিকের অংশের সম্পূর্ণ জামা ভিজে গেছে কুহুর। কাব্য দেয়ালে হেলান ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে ততক্ষণে। কুহু থমথমে পায়ে এগিয়ে এলো কাব্যের দিকে। কাব্যের সামনে এসে মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রাখলো। কাব্য কুহুর চোখের ভেতরটায় জেদ, রাগ, ঘেন্নার পরিমাপ করতে ব্যস্ত তখন। কুহু দাঁতে দাঁত পিষে স্রেফ হিসিয়ে কথা বলল, সম্ভব হলে আপনার স্পর্শ করা কোমরের এই অংশ আগুনে পুড়িয়ে দিতাম আমি। আর এটা তো সামান্য জীবাণুনাশক। বলেই কুহু কাব্যের দিকে ঘেন্নার দৃষ্টি ছড়ে হনহনিয়ে বেরিয়ে গেল কাব্যদের ফ্ল্যাট থেকে। কাব্য চুপচাপ কুহুর যাওয়াটা দেখল। একটা কথা, একটা শব্দও আজ ও কেন যেন উচ্চারণ করতে পারল না। কাব্য এক সময় কেমন যেন নিজের দুহাত তুলে নিজেই উল্টে পাল্টে দেখল। মনে মনে ভাবনা এলো হঠাৎ বাচ্চাদের নেয়, আমার ছোঁয়াচে রোগ তো নেই, কুহু এমনটা কেন? বাকিটা ভাবতে পারল না আর কাব্য। মাথা ঘুরিয়ে আবার সদর দরজার দিকে তাকালো। দরজাটা এখনো কুহুর ধাক্কায় দুলছে।